আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী এবং প্রিয় শিক্ষার্থীরা, এগ্রিকালচারাল ইউনিভার্সিটি কলেজ এবং ময়মনসিংহ অনলাইন স্কুল এর পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা। আমরা রসায়ন ক্লাসের ধারাবাহিকতায় রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন অংশের দুইটা ক্লাস সম্পন্ন করেছি। প্রথমটা ছিল মূল এবং মূলার আয়তন সম্পর্কিত ধারণা, দ্বিতীয়টা ছিল সমীকরণ এবং উৎপাদ বিষয়ক ধারণা। আজকের বিষয়টা হচ্ছে ঘনমাত্রা বিষয়ক ধারণা। তো বন্ধুরা, ক্লাস শুরুর প্রথমেই আমরা যে বিষয়টা একটু প্রত্যেকে শেয়ার করে দেই, যেন একটু বেশি সংখ্যক লোকজন আমরা সবাই এটা শেয়ার করতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা বা ক্লাসটা শব্দটা শোনা যাচ্ছে কিনা, এই বিষয়গুলো ক্লিয়ার করার পরে আমি আমার আজকের পার্টে চলে যাব। তো আমি আমার অনলাইন থেকে আমার গ্রুপ পেজে এবং আমার ওয়েবসাইটে শেয়ার করে দিই, তোমরা সাথে থাকো আর একটু জানাও প্লিজ যে আসলে কেমন দেখা যাচ্ছে বা দেখা যাচ্ছে কিনা আদৌ এই বিষয়গুলো সম্পর্কে একটু জানাও তোমরা। তো আমরা ক্লাস শুরু করে দেব। তো ক্লাস শুরু করে দেওয়ার আগে আমরা আজকে গণমাত্রা বিষয়ে জানবো। তো গণমাত্রা ব্যাপারটা কি? তো গণমাত্রা সম্পর্কে আমরা জানি, তোমাকে যদি একটা সহজ প্রশ্ন করা হয় যে আসলে কেরোসিন বেশি ঘন নাকি পানি বেশি ঘন, এটার উত্তরটা একটু জানাও তো আগে। তোমরা একটু আগে প্রথমে একটা প্রশ্ন দিয়ে আমরা শুরু করি, কেরোসিন বেশি ঘন নাকি পানি বেশি ঘন? এটা যদি আমি চিন্তা করি, আসলে দেখবা এক ফোঁটা কেরোসিন যদি ফ্লোরের মধ্যে পড়ে যায় তাহলে সেটা যত দ্রুত ছড়ায়, পানি কিন্তু ততটা দ্রুত ছড়ায় না। তার মানে পানিটা ঘন, কেরোসিনটা পাতলা। এই ক্ষেত্রে আসলে কে কত বেশি ঘন হবে, কোনটা বেশি পাতলা হবে, সেটা নির্ভর করে আমাদের আসলে ওই ঘনত্বের উপর। এই ঘনত্বটার আরেকটা রূপ হচ্ছে গণমাত্রা। তো আমরা একটু আগে একটা পাত্র ধরে নিলাম, একটা পাত্রের দ্রবণ আছে, এখানে ভি আয়তনের দ্রবণ আছে। তো ভি আয়তনের দ্রবণের মধ্যে আমরা বেশ এম মোল পদার্থ বা এন মোল পদার্থ নিছি, আমরা মোল নিয়ে আলোচনা করছি। তাহলে বি আয়তনের পাত্রে আছে এন মোল, তাহলে এটা বিটা হচ্ছে আয়তন আর এনটা হচ্ছে মোল সংখ্যা। তাহলে বি আয়তনের পাত্রে পদার্থ আছে এন মোল। তাহলে একক আয়তনের পাত্রে কত থাকবে? একক আয়তনের পাত্রে পদার্থ থাকবে n/b মোল। তাহলে এটাকেই আমরা ঘনমাত্রা সি অথবা এস দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা একেবারে শুরুতেই ঘনমাত্রা সম্পর্কে জানলাম। তো ঘনমাত্রা সম্পর্কে জানতে গেলে ঘনমাত্রা বিষয়টা কি, এই বিষয়টা সম্পর্কে যদি জানতে চাই তাহলে আমাদের প্রথমেই এই ঘনমাত্রার একক আয়তনে দ্রবীভূত পদার্থের মোল সংখ্যাকে ঘনমাত্রা বলা হয়, এই বিষয়টা জেনে ফেললাম। তাহলে আমরা অনেকেই মনে হয় অলরেডি জয়েন করে ফেলছো, আমি একটু দেখে নেই কে কোথা থেকে জয়েন করছো। আমরা এই বিষয়টা একটু জেনে নেই, আমরা কে কোথা থেকে জয়েন করছি, সাউন্ডটা ঠিক আছে কিনা এটাও একটু আমরা কল্পনা করে বলে নিতে পারি আমরা আসলে এরকম, আর O2 রুটেট হয়েছে কিনা এটা। হ্যাঁ, দুইটা বিষয় তোমরা একটু জানাও। তাহলে ঘনমাত্রার সংজ্ঞাটা একটু সম্পর্কে জানলাম আমরা, যে ঘনমাত্রা কি, একক আয়তনে দ্রবীভূত পদার্থের মোল সংখ্যাকেই ঘনমাত্রা বলা হয়। একক আয়তনে দ্রবীভূত পদার্থের মোল সংখ্যাকেই ঘনমাত্রা বলা হয়। তাহলে ঘনমাত্রা আমরা কি দিয়ে প্রকাশ করি? সি দিয়ে অথবা এস দিয়েও প্রকাশ করতে পারি। এখন এই ঘনমাত্রার একটা সমীকরণ যদি আমি দাঁড় করাই, আমরা আগে থেকেই বের করছি এন মানে হচ্ছে মূল সংখ্যা। তাহলে মূল সংখ্যাকে যদি প্রকাশ করি ভর এবং এন ইকুয়াল টু W/m, অর্থাৎ প্রকৃত মোলার ভর বাই প্রকৃত গৃহীত ভর বাই মোলার ভর, তাহলে এটাকে আমরা প্রকাশ করতে পারি W/m × b।
তবে ভিটা যদি এখানে মিলিলিটার আয়তনে নিতে হয় তাহলে প্রতি লিটার আয়তনে, এখানে নির্দিষ্ট আয়তন বলতে লিটার আয়তনে বুঝাইতেছে, তার মানে এটাকে আমরা আরো কি করতে পারি, 1000 দিয়ে ভাগ করতে পারি, যেহেতু মিলিলিটার থেকে লিটারে নিব। তাহলে 1000 দিয়ে ভাগ করলে টোটাল রাশিটা কি হইতেছে, ডব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ভি, অর্থাৎ একক আয়তনে দ্রবীভূত পদার্থের মোল সংখ্যাকে কি বলা হচ্ছে, ঘনমাত্রা। ঘনমাত্রার মৌলিক সূত্রটা হচ্ছে সি ইকুয়াল টু ডব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ভি। তাহলে এইভাবেই আমরা গণমাত্রার রাশিটাকে প্রকাশ করতে পারি। তাহলে গণমাত্রা কি দিয়ে প্রকাশ করা যায় সে বিষয়টা আমরা দেখে ফেললাম। তাহলে গণমাত্রাকে প্রকাশ করা হয় তোমার ওই সি দ্বারা, বা এটাকে এস দ্বারাও প্রকাশ করতে কিন্তু পারো তোমরা। হ্যাঁ, আমরা এইউসি থেকে প্রকাশ করতেছি। হ্যাঁ, ওয়াটার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অল ক্লিয়ার, ঠিক আছে, ধন্যবাদ। এই ক্ষেত্রে আমরা অনেকেই জয়েন করে ফেলছি, সব ঠিক আছে, সব ঠিক আছে। এই যে এটুকু আসলে একটু ইন্সপিরেশন, আসলে অন্য কেউ তো কেরোসিন বেশি ঘন, একজনে প্রশ্ন করলো নুসরাত জাহান, কেরোসিন বেশি ঘন, তার মানে তুমি আজকেই প্র্যাকটিক্যালটা করবা। কেরোসিন ফ্লোরো ফেলাবা এক ফোঁটা, আর এক ফোঁটা তুমি পানি পালাবা, দেখবা যে কেরোসিনটা আগে ছড়াই গেছে, তার মানে কেরোসিন পাতলা। তো তোমার এই বিষয়টা একটু কোট করতেছি, তোমরা একটু জেনে নিও এই বিষয়টা। অনেকেই জয়েন করতেছো, অনেকেই জয়েন করছো, অল ক্লিয়ার, ঠিক আছে, ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। তো আমার আইডি থেকে শেয়ার হয়েছে কিনা সেটাও জানাতে পারো, আর কে কোথা থেকে জয়েন করছো সেটাও জানাতে পারো। ঠিক আছে, আমরা না, আমার আইডি থেকে এখনও জয়েন হয় নাই, শেয়ার হয় নাই। তো একটু তোমাদেরকে আমি একটু শেয়ার করার জন্য সুযোগ চাইতেছি। আসলে আমরা, হ্যাঁ, এইবার হয়েছে। তো আর কথা না, আমরা এখন কি ঘনমাত্রা সম্পর্কে জানলাম। একক আয়তনে দ্রবীভূত পদার্থের মোল সংখ্যাকে ঘনমাত্রা বলা হইতেছে। তাহলে আজকে হয়তো অঙ্ক খুব একটা বেশি করার সুযোগ পাবো না, তবে আজকের যে অঙ্কগুলো করবো এগুলো একেবারে সাধারণ অঙ্ক, তোমরা পারবা, একটু কমেন্টে জানাবা এই অঙ্কগুলা। আর আমরা অন্যান্য বিষয়গুলা আলোচনা করে রাখবো, আলোচনা করার পরে আমরা এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নিব। তো এরপরে গণমাত্রার পরেই আমাদের বিষয়টা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তোমাকে যদি কেউ প্রশ্ন করে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি, তাহলে সেটা কি? তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সম্পর্কে জানবো। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ একটু পড়ে নিই আগে। যে সকল পদার্থ বাতাসের অক্সিজেন দ্বারা সহজেই জারিত হয় না, তাই বহুদিন রেখে দিলেও ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না, তাকেই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কিরকম, যেমন সোডিয়াম কার্বনেট আজকে দ্রবণ তৈরি করে রেখে দিছো, যত মোলারিটি থাকবে বা ঘনমাত্রা যত থাকবে দেখবা যে 1 বছর পরেও সেটা একই রকম থাকতেছে, তার মানে এটা বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয় না। অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট, এই সকল পদার্থ সবগুলাই কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, কারণ কি এরা বাতাসের অক্সিজেন দ্বারা সহজেই জারিত হয় না। তার মানে আমরা জানবো কিভাবে, একটু মনে রাখতে হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো, একটু মনে রাখতে হবে যে কোনগুলা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো এইগুলা যেমন সোডিয়াম কার্বনেট, অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেটও হতে পারতো, পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তার মানে এইগুলাকে বাতাসের অক্সিজেন দ্বারা সহজেই জারিত হয় না। আবার অন্যান্যগুলা যেমন সালফেরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলা বাতাসের অক্সিজেন দ্বারা খুব সহজেই জারিত হয়ে যায়, তার মানে এগুলা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো আমার এই কথাটা বোঝা গেল কিনা এটা একটু শেয়ার করো তো, যে আসলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা, যারা বাতাসের অক্সিজেন দ্বারা সহজেই জারিত হয় না তাদেরকে বলা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর যারা বাতাসের অক্সিজেন দ্বারা সহজে জারিত হয়ে যায় তাদেরকে বলা হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সম্পর্কে জানলাম। এখন আমরা আরেকটা বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে প্রমাণ দ্রবণ। তাহলে প্রমাণ দ্রবণ জিনিসটা কি? প্রমাণ দ্রবণ, তাহলে প্রমাণ দ্রবণ আমরা পড়বো, নর্মালি আছে আমাদের এই বিষয়গুলা ডিটেলস। তো প্রমাণ দ্রবণ কি? কিছু কিছু দ্রবণ আছে, তুমি ল্যাবে ঢুকলে, অনেকেই ল্যাবে ক্লাস করছো, 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড, তার মানে এই যে সালফিউরিক অ্যাসিড দ্রবণটা এখানে আছে, এই দ্রবণটার ঘনমাত্রা জানা কত, সেটা 0.1 মোলার। তার মানে ঘনমাত্রাটা যদি জানা থাকে, যে সকল দ্রবণের ঘনমাত্রা জানা থাকে সেটাকেই বলা হয় প্রমাণ দ্রবণ। তো 0.2 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানেও কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা জানা,
তার মানে এটাও একটা প্রাইমারি প্রমাণ দ্রবণ। তাহলে প্রমাণ দ্রবণ হচ্ছে যে সকল দ্রবণের ঘনমাত্রা জানা। একটা বোতলের মধ্যে লেখা আছে ধরো অক্সালিক অ্যাসিড H2C2O4, এটার ঘনমাত্রা জানা নাই, কোনো কিছু লেখা নাই, তার মানে পরিমাণটা দেওয়া নাই, তাহলে এই ধরনের দ্রবণকে বলা হয় তোমার অপ্রমাণ দ্রবণ, মানে এটার দ্রবণের ঘনমাত্রা জানা থাকে না। তার মানে যে সকল দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকেই কি বলা হয়? প্রমাণ দ্রবণ বলা হয়। তাহলে যে সকল দ্রবণের ঘনমাত্রা জানা থাকে না তাদেরকে বলা হয় কি? অপ্রমাণ দ্রবণ। এখন পর্যন্ত আমরা কি কি পড়ছি প্রথম থেকে একটু বলে নেই। প্রথম পড়ছি ঘনমাত্রা জিনিসটা কি। তাহলে ঘনমাত্রা কি? ঘনমাত্রা হচ্ছে পদার্থের একক নির্দিষ্ট তাপমাত্রা। তাপমাত্রা নির্দিষ্ট কেন থাকতে হবে? আয়তনের ব্যাপারটা আছে তো, তাপমাত্রা আবার তাপমাত্রা দ্বারা আয়তন প্রভাবিত হয় এই জন্য। তাহলে একক আয়তনে দ্রবীভূত পদার্থের মূল সংখ্যাকে ঘনমাত্রা বলা হয়। ঘনমাত্রাকে সি অথবা এস দ্বারা প্রকাশ করা হয়, স্ট্রেইন অথবা কনসেন্ট্রেশন। তারপরে এখানে আমরা পড়লাম প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। কিছু কিছু পদার্থ যা বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয় না, বহুদিন রেখে দিলেও ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না, তাদেরকে বলা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড। আর পরে পড়লাম সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, এখন পড়লাম প্রমাণ দ্রবণ। এখন আমরা যত ধরনের ঘনমাত্রা পড়ব বা দ্রবণ পড়ব তার ঘনমাত্রা আমাদের ইন্টারমিডিয়েটের কোর্সের মধ্যে কি কি ধরনের ঘনমাত্রা আছে তাহলে একটু আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। আমরা আছে কি প্রথমেই ঘনমাত্রা প্যারামিটারগুলোর মধ্যে প্রথমেই সবচেয়ে বেশি যেটা আছে সেটা হচ্ছে মোলারিটি বা মোলার দ্রবণ, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। তারপরে আছে কি মোলালিটি বা মোলাল দ্রবণ, তারপরে ppm অর্থাৎ পার্টস পার মিলিয়ন অর্থাৎ মিলিগ্রাম পার লিটার, আমরা ডিটেইলস পড়বো এগুলা সম্পর্কে। ppb পার্টস পার বিলিয়ন, তারপরে শতকরা, তারপরে নরমালিটি, এই বিষয়গুলো সম্পর্কে আরো অনেক আছে, কিন্তু তোমাদের এই 6টা বিষয় সম্পর্কে যদি জানি তাহলে আমাদের মোটামুটি দেখা যাবে যে ঘনমাত্রা তোমাদের এই বিষয়ে যা যা ঘনমাত্রা আছে সবগুলাই মোটামুটি জানা হয়ে যাবে। তাহলে এখানে মোলারিটি জানার জন্য আমরা কি করব? এই 6টা বিষয় জানবো তো ঘনমাত্রা জানার জন্য। তো প্রথমেই আসো আমরা মোলারিটি সম্পর্কে জানি। আসলে কোভিড-19 আমাদেরকে মানে সম্পূর্ণ বিশৃঙ্খল করে দিচ্ছে, মানে একে অপরকে থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আজকে আমি সম্পূর্ণ একাই সমস্ত বিষয়ের আয়োজন করে সমস্ত একাই ক্লাসটা নেওয়ার চেষ্টা করতেছি, তো এই ক্ষেত্রে ভুল ত্রুটি হইতে পারে। তো প্রথমেই সরি, আসলে আমরা চাই যে তোমাদেরকে এত এই অনলাইন ক্লাস অনেক পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে, তারপরেও কিন্তু আমাদের ক্লাসগুলা করতে হবে বা ক্লাসগুলা টাচে থাকতে হবে। যে মানে বিষয়গুলা তোমাদের একটু সলভ করে তোমাদের ক্লাসে থাকো, তো তোমাদের কেমন লাগছে এটাও জানাতে পারো, সব কিছু ঠিকঠাক বুঝতে পারছো কিনা। আমরা এর মধ্যে খুব বেশি বিষয় পড়ি নাই, আজকে মোলারিটি সম্পর্কে জানবো। তো মোলারিটি সম্পর্কে এই বিষয়গুলা অনেকেই খুব কঠিন মনে করে এগুলার অ্যাভয়েড করে ফেলতে চায়। অ্যাভয়েড করবো না, আমি বলবো যে একটু করো। তাহলে একটা পাত্রে নিলাম, আমরা একটা পাত্র নিলাম, তো পাত্রটার মধ্যে দ্রবণ তৈরি করব। তাহলে দ্রবণটা কতটুকু তৈরি করব? টোটাল দ্রবণটা তৈরি করব আমরা 1 লিটার। 1 লিটারকে আমরা 1000 মিলিলিটারও বলতে পারি, কারণ 1 লিটার আর 1000 মিলিলিটার তো একই জিনিস। তো 1 লিটার তাপমাত্রা স্থির, এই তাপমাত্রায় এখানে যত মূল পদার্থ দিব, ধরো সোডিয়াম কার্বনেট দিব, তাহলে সোডিয়াম কার্বনেট দিব। এখানে যদি 1 মোল সোডিয়াম কার্বনেট দেই তাহলে এটাকে বলবো মোলার দ্রবণ। তাহলে 1 মোল সোডিয়াম কার্বনেট মানে কত মোল সেটা আমরা আগে থেকেই জানি যে N = W/M, অথবা ওই যে আমরা সূত্রটা পারি। তাহলে এখানে 1 মোল পদার্থ মানে হচ্ছে কত? 106 গ্রাম সোডিয়াম কার্বনেট। তাহলে এখানে আবার একটু মনোযোগ দাও, মোলার দ্রবণের সংজ্ঞাটা আমরা আগে জেনে নিই, মোলারিটি পরে জানি। মোলার দ্রবণ আমরা পড়তেছি মোলার দ্রবণ। তাহলে মোলার দ্রবণ কি? যে 1000 মিলিলিটার বা 1 লিটার আয়তনের দ্রবণের টোটাল আয়তনটা এখানে 1000 হবে, নট দ্রাবক। দ্রবণটাই টোটাল হবে কত? 1000 ml। এখানে তাপমাত্রা স্থির রাখতে হবে নির্দিষ্ট তাপমাত্রায়। 1000 ml বা 1 লিটার আয়তনের দ্রবণে 1 মোল পদার্থ দ্রবীভূত করলে তাকেই বলা হয় মোলার দ্রবণ। তাহলে স্যার এখানে সোডিয়াম কার্বনেট নিলে 1 মোল নিলে কত গ্রাম? 1 মোল হচ্ছে 106 গ্রাম। যদি অ্যামোনিয়ার 1 মোল দ্রবণ মোলার দ্রবণ তৈরি করতে চাই, অ্যামোনিয়া নিলে কিন্তু এখানে 106 গ্রাম নিতাম না, তাহলে কত নিতাম? 17 গ্রাম অ্যামোনিয়া নিতাম। কারণ কি? অ্যামোনিয়ার 1 মোল 17 গ্রাম। যদি সালফিউরিক অ্যাসিডের মোলার দ্রবণ তৈরি করতে চাই তাহলে সালফিউরিক অ্যাসিডের 1 মোল হচ্ছে 98 গ্রাম, তাহলে এখানে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড নিতে হতো। তাহলে আমরা যদি প্রত্যেককেই বলি মোলার দ্রবণে
মূলার দ্রবণটা কি? মূলার দ্রবণটা হচ্ছে আয়তনটা কত নিতে হবে? 1 লিটার বা 1000 মিলিলিটার। এখানে পদার্থ কতটি নিতে হবে? 1 মোল পদার্থ নিব। তাহলে তোমাদের একটা দ্রুত কমেন্ট করো একটু, একটা কাজ আমি দিতেছি। এখানে যদি মনে করো যে এরকম 500 ml দ্রবণের মধ্যে কি পরিমাণ নিলে, কি পরিমাণ সোডিয়াম কার্বনেট নিতে হবে মূলার দ্রবণ তৈরি করার জন্য? 500 ml এর মধ্যে কি পরিমাণ নিতে হবে একটু কমেন্ট করে জানাও। 500 ml এর মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট নিলে মূলার দ্রবণ তৈরি হবে? আবার একটু তোমরা কমেন্ট করে জানাতে পারো যে এখানে আমরা দ্রবণ নিলাম 500 ml আর পদার্থ নিলাম সোডিয়াম কার্বনেট, তাহলে কতটুকু সোডিয়াম কার্বনেট নিলে মূলার দ্রবণ তৈরি হবে একটু জানাও। আর আমরা আসো যদি এনে 1 মোল না নিতাম, ধরো 1000 ml দ্রবণ নিছি, সেখানে সোডিয়াম কার্বনেট 106 গ্রাম না নিয়ে 53 গ্রাম নিছি, তাহলে তা হাফ মোল নিছি, তাহলেও তো একটা ঘনমাত্রা তৈরি হয়েছে। এটাকেই বলা হয় মোলারিটি। তার মানে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 মিলিলিটার আয়তনের দ্রবণে যত মোল, এখানে গ্রামে নিছি, গ্রাম থেকে মোলে নিয়ে নিব আমরা কিভাবে? W/M দ্বারা। তাহলে এখানে যত মোল পদার্থ দ্রবীভূত থাকে তাকেই ওই দ্রবণের মোলারিটি বলা হয়। তাহলে মোলারিটি কি? দ্রবণ নিব 1000 ml, সেখানে বাইরে থেকে পদার্থ দ্রবীভূত করব। কতটুকু দ্রবীভূত করব? তাহলে দ্রবীভূত করব যত মোল, সেটাই হচ্ছে এই দ্রবণের মোলারিটি। তাহলে মোলারিটি সম্পর্কে আমরা জানে পড়লাম। মোলারিটি হচ্ছে ওই দ্রবণের মোল সংখ্যা। আমরা আবার একটু দেখি তোমরা কমেন্ট করছো কিনা, কতজনে কিরকম উত্তর করতে পারতেছো একটু লক্ষ্য করো। তারপরে আমরা যদি বলি ডেসিমোলার, সেমিমোলার দ্রবণ, তাহলে এখানে সেমি বলতে কি বুঝাইতেছে? সেমি বলতে বুঝাইতেছে আসলে সেমি মানেই হচ্ছে 0.5 মোল। তার মানে 1 লিটারে যদি 0.5 মোল থাকে, 1 লিটারে যদি 0.5 মোল থাকে তাহলে হচ্ছে সেমি। আর যদি 1 লিটারে যদি 1 মোল থাকে তাহলে হচ্ছে মোলার, আর সেমি হবে এত। আচ্ছা, যদি 1 লিটারের মধ্যে 0.1 মোল থাকে তাহলে কি হবে? ডেসি। তারপরে যদি 1 লিটারের মধ্যে 0.01 মোল থাকে তাহলে হবে সেন্টিমোলার। এরকম বিভিন্ন মোলারিটির দ্রবণ আছে। তার মানে মোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1 মোলার বা 1m দ্বারা প্রকাশ করি। তারপরে সে ডেসিমোলারের দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার বা 0.5 দ্বারা প্রকাশ করি। আবার 1 মোলারের দ্রবণ মানে ডেসিমোলারেরটা হচ্ছে 0.1 মোলার এবং সেন্টিমোলারেরটা হচ্ছে 0.01 মোলার। এভাবেই আমরা ভিন্ন ভিন্ন মোলারিটির বা ভিন্ন ভিন্ন ঘনমাত্রার দ্রবণ তৈরি করতে পারি। তাহলে আমরা এখানে ভিন্ন ভিন্ন ঘনমাত্রা, 53 গ্রাম, গুড। এই তো আমরা দেখা যাইতেছে এই বিষয়গুলো খুব সুন্দরভাবেই আমরা আনসার করতে পারতেছি। তো তোমরা এই সাথে সাথে আনসার করাটাই বেটার। আসো আমরা এর পরবর্তী অংশ আলোচনা করি। তার মানে আমরা মোলারিটি সম্পর্কে জানলাম। একটু এখানে দুই একটা বিষয় একটু বেশি আলোচনা করতে চাই, বা একটু এখানে পেজ আছে, এই পেজটাই আমরা একটু আলোচনা করতে চাই। ধরো এখানে যদি 1000 ml, 1 লিটার বা 1000 মিলিলিটার নিলাম, 1000 মিলিলিটার দ্রবণে বা আয়তনে সোডিয়াম কার্বনেট, একটা দিয়েই বুঝাই তাহলে সহজ হবে, নিলাম কত? 0.106 গ্রাম। তাহলে এটা কি হবে? 1 মোলার দ্রবণ তৈরি হবে। তাহলে যদি এখানে 500 ml এর মধ্যে দ্রবণে যদি 53 গ্রাম নেই, তাহলেও মোলারিটি কিন্তু 1ই হবে। কারণ দেখো এটার মূল সংখ্যা অর্ধেক করে ফেলছি, আয়তনও তো অর্ধেক করে ফেলছি। তাহলে এখানে যদি 250 ml নেই আর এটার পরিমাণ যদি নেই তোমার এরকম 2.5 এরকম 2.53 এরকম নেই, তাহলে এটা কি হবে? তাহলেও কিন্তু মোলার দ্রবণই তৈরি হবে। এই ক্ষেত্রে দেখো আয়তন পরিবর্তন করতেছি আর ওই সাথে সাথে ভর বা মূল সংখ্যা পরিবর্তন করতেছি। তার মানে মূল সূত্রটা কি? C = W × 1000 / MB। এটা দিয়েই আমরা ঘনমাত্রা বের করতে পারি। তাহলে এরকম মোলারিটি বের করা, ওই যে আমরা বললাম মোলারিটি, শতকরা, এই বিষয়গুলো থেকে আমরা মোলারিটি বের করতে পারবো। একটা ছোট অঙ্ক আমরা এখান থেকে করে নিতেছি, ছোট অঙ্ক, একদম ছোট অঙ্ক। একটা দ্রবণ আছে, এখানে দ্রবণের পরিমাণ আছে 240 ml,
দ্রবণ আছে 240 ml, আর এখানে সালফিউরিক অ্যাসিড আছে H2SO4, সালফিউরিক অ্যাসিড আছে তোমার 12 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ঘনমাত্রা কত? তো তোমরা কিন্তু ইজিলি পারবা, তাহলে ইজিলি এটা একটু করে দেখাও। এখানে মানটা বসাও, W ইন্টু 1000/MB, এখানে W এর মান কতটুকু নিছি? 12 গ্রাম, তাহলে 1000 ইন্টু M এর মান হচ্ছে মোলার ভর, সালফিউরিক অ্যাসিডের মোলার ভর আমরা জানি কত 98, ইন্টু এখানে কত হচ্ছে এখানে বি এর মান হচ্ছে দ্রবণের আয়তন কত? 240। তাহলে এই ক্যালকুলেশন করলে কত মোলার হয় সেটা জানাও। তাহলে এইভাবে মোলারিটিতে অঙ্ক আমরা করব। অঙ্কগুলো আজকের ক্লাসে হয়তো অঙ্ক আমরা আলোচনা করতে পারবো না, তাহলে এই বিষয়টা হিসাব করে একটু দেখাও তো দেখি। আর এই পরবর্তী অংশটা মানে এই মোলারিটি বিষয়টা কি এটা সম্পর্কে আমরা একটু জানবো। তাহলে মোলারিটি সম্পর্কে অঙ্কটা নির্ণয় করে ফেলো, উত্তর করো। আমি উত্তরগুলা তোমাদেরকে একটু পরে আমরা দেখবো, অথবা যদি এখন নাও দেখতে পারি, আমরা দেখা যাচ্ছে যে তোমাদের কি ওই ক্লাস শেষে হলেও আমি উত্তর করব। এখন পড়বো মোলালিটি। আসলে এখন কি পড়বো আমরা? মোলারিটি না, মোলালিটি মানে মোলালিটি পড়বো। আমরা তো বলছিলাম যে প্যারামিটার অনেকগুলো আছে, সরি আবার এনেবল লিখলাম, মোলালিটি। আমরা মোলারিটি পড়লাম যেটা আয়তনের সাথে সম্পর্কিত, এখন পড়ব কি? মোলারিটি। তাহলে মোলারিটি আর মোলালিটি এই দুইটা বিষয়ের মধ্যে তফাৎ আছে। তো আগেরটার মধ্যে সবসময় আয়তনের সাপেক্ষে টোটাল দ্রবণটা ধরছিলাম কত? 1000 মিলিলিটার। তার মানে এখানে আয়তন নিছিলাম, আয়তন ব্যবহার করছিলাম। আর এখানে টোটাল দ্রাবকটা ব্যবহার করব, দ্রাবক ব্যবহার করব 1000 গ্রাম অথবা 1 কেজি। তার মানে 1000 গ্রাম বা 1 কেজি দ্রাবকের মধ্যে যত মোল, এখানে যত মোল দ্রবীভূত থাকে, যত মূল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলালিটি বলা হয়। এই ক্ষেত্রে যদি 1 মোল দ্রবীভূত থাকে 1000 গ্রামের মধ্যে, তাহলে এটাকে বলবো আমরা মোলাল দ্রবণ। তাহলে এইখানে মোলালিটির পাশাপাশি কিন্তু তোমরা মোলাল দ্রবণের সংজ্ঞাটাও পারবা। তাহলে মোলাল দ্রবণ কি? মোলাল দ্রবণ হচ্ছে 1000 গ্রাম বা 1 কেজি দ্রাবকের মধ্যে 1 মোল পদার্থ দ্রবীভূত থাকলে তাকে যে দ্রবণ তৈরি হয় তাকে মোলাল দ্রবণ বলা হয়। আর যত মূল দ্রবীভূত থাকে তাকে বলা হয় মোলালিটি। তাহলে আমরা প্রথম থেকে একটু মনে করার চেষ্টা করি, কি পড়লাম? গণমাত্রা। তাহলে গণমাত্রা কি? গণমাত্রা হচ্ছে একক আয়তনে দ্রবীভূত পদার্থের মোল সংখ্যা। এক্ষেত্রে তাপমাত্রা নির্দিষ্ট, কারণ কি তাপমাত্রা নির্দিষ্ট না থাকলে গণমাত্রা বের করা যাবে না। আবার যদি তোমাকে বলি যে মোলারিটি কি, তাহলে মোলারিটি সম্পর্কে জানছো যে আয়তনের মধ্যে যত মূল পদার্থ দ্রবীভূত থাকে। এরপরে আমরা জানতে পারছি যে কি মোলালিটি কি? মোলালিটি হচ্ছে গ্রামের মধ্যে যতটুকু পদার্থ দ্রবীভূত থাকে, গ্রামের মধ্যে যতটুকু পদার্থ দ্রবীভূত থাকবে তাকেই বলবো মোলালিটি। এখন প্রশ্ন সবচেয়ে বেশি যেটা আসে, এখন মোলারিটি এবং মোলালিটি আমরা তো দুইটা প্যারামিটার শিখলাম, গণমাত্রা নির্ণয়ের দুইটা প্যারামিটার শিখলাম। এই দুইটার মধ্যে কোনটা বেশি উপযোগী, অথবা সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে কোনটা তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয়? তোমাদের কি মনে হচ্ছে যে আসলে কোনটা তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয়, মোলারিটি নাকি মোলালিটি? তুমি আবার একটু কমেন্ট করো, তোমরা কি মনে করতেছো যে তাপমাত্রা দ্বারা কোনটা প্রভাবিত হয়, মোলালিটি নাকি মোলারিটি? এই বিষয়টা একটু জানাও, আমি একটু দেখতেছি, পরে তোমাদের এই ব্যাখ্যাটা আমি আলোচনা করব। তাহলে মোলারিটি এবং মোলালিটির মধ্যে কোনটি তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয়? আমি দেখছি যে অনেকেই কমেন্ট করতেছো। আমরা একটু মোলারিটি নাকি মোলালিটি এটা একটু আমরা আলোচনা করব। তো তার আগে তোমরা কমেন্ট করতে থাকো, আমি একটু উত্তর করতে থাকি। এরকম একটু লক্ষ্য করো, মোলারিটির সংজ্ঞাতে পড়ছিলাম, মোলারিটি যখন নির্ণয় করছিলাম এখানে যত মোল ছিল, আর এখানে দ্রবণের আয়তন ছিল, দ্রবণের ছিল কি আয়তন, অর্থাৎ কি 1000 মিলিলিটার আয়তন। আর মোলালিটি যখন পড়ছিলাম তখন এখানে ছিল দ্রবণের ভর বা দ্রাবকের ভর, হ্যাঁ 1000 গ্রাম, আর এখানে ব্যবহার করছিলাম যত মোল। তার মানে
কমন ব্যাপার হলো মূল সংখ্যা দুইটাতেই মূল সংখ্যাই ব্যবহার করব, কিন্তু একটার মধ্যে হচ্ছে আয়তন নির্ভর রাশি আর একটা হচ্ছে ভর নির্ভর রাশি। তাহলে তোমরা তাপমাত্রা দ্বারা কোনটা প্রভাবিত হয়, মোলারিটি নাকি মোলালিটি, এটা বোঝার জন্য তোমরা একটু লক্ষ্য করো আয়তন কি তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয় কিনা। তোমরা চার্লসের সূত্র পড়ছিলা বি প্রপোর্শনাল টি, অর্থাৎ আয়তন যত পরিবর্তিত হয় আয়তনের সাথে তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয়। তার মানে আয়তন তাপমাত্রা দ্বারা যদি প্রভাবিত হয় তাহলে তাপমাত্রা, ধরো সুইজারল্যান্ডের তাপমাত্রা অনেক কম থাকে, তাহলে সেখানে আয়তন ঘনমাত্রা যা হবে অর্থাৎ সি ইকুয়াল টু ডব্লিউ ইন্টু 1000/mb, তার মানে হচ্ছে কি আয়তন যত বাড়বে ঘনমাত্রা তত কমে যাবে। এটার সাথে এটা সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, আয়তনের সাথে ঘনমাত্রার সম্পর্ক ব্যস্তানুপাতিক, আবার আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক সমানুপাতিক। তার মানে তাপমাত্রা দ্বারা এই ঘনমাত্রা মোলারিটি প্রভাবিত হয়। তাহলে মোলারিটি তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয়, কিন্তু আমরা জানি যে একটা বস্তুর ভর তাপমাত্রা এবং চাপ দ্বারা প্রভাবিত হয় না। তাপমাত্রা চাপ দ্বারা যেহেতু ভর প্রভাবিত হয় না, তাপমাত্রা চাপ দ্বারা কিন্তু আয়তন প্রভাবিত হয়। আবার পড়ছো এরকম বি প্রপোর্শনাল 1/p, মানে চাপের সাথে আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তার মানে তাপমাত্রা চাপ দুইটা পরিবর্তন করলে মোলারিটির মানের পরিবর্তন হয়, কিন্তু তাপমাত্রা চাপ যাই পরিবর্তন করা হোক না কেন মোলারিটির পরিবর্তন হয় না। তার মানে তুমি একটা দ্রবণ তৈরি করে রেখে দিছো, সেটা শীতকালে ঘনমাত্রা একরকম দেখা দিচ্ছে, কারণ কি শীতকালে ঘনমাত্রা ধরো একরকম, গরমকালে আরেক রকম, কারণ কি দ্রবণটার তাপমাত্রা তো আপ ডাউন করতে পারে যে কোনো সময়। তার মানে তোমাকে যদি প্রশ্ন করা হয় কোনটা বেশি উপযোগী, নিঃসন্দেহে তোমরা বলতে পারো মোলালিটি বেশি উপযোগী। তারপরে মোলালিটি এবং মোলালিটি বেশি উপযোগী এই বিষয়টা জানলাম। তাহলে মোলালিটি এবং মোলারিটি এই দুইটার মধ্যে সম্পর্ক তো আছে, তারপরে সম্পর্কটা কেমন এই সম্পর্কটাও আমরা দেখব। হয়তো তোমাদের ইন্টারমিডিয়েটের কোর্সের মধ্যে এই সম্পর্কটা খুব একটা না থাকলেও আমাদের এই আলোচনায় আনতে হবে। তাহলে এখানে আমরা একটা প্রশ্ন আগেই করে ফেলছিলাম, এখানে প্রশ্নটা ছিল এরকম, মোলালিটি এবং মোলারিটি কোনটি বেশি উপযোগী? অবশ্যই মোলালিটি বেশি উপযোগী। আমি আবার প্রথম থেকে যদি ব্যাখ্যা দিতে বললেও তাহলে এরকম, আগে মোলারিটির সংজ্ঞা দিব। 1 লিটার বা 1000 মিলিলিটার আয়তনের দ্রবণে যত মূল পদার্থ দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। আর 1000 গ্রাম দ্রাবকে যত মূল পদার্থ দ্রবীভূত থাকে তাহলে তাকে তার মোলালিটি বলা হয়। মোলারিটি হচ্ছে আয়তন নির্ভর রাশি আর মোলালিটি হচ্ছে ভর নির্ভর রাশি। তাপমাত্রা এবং চাপ দ্বারা আয়তন প্রভাবিত হলেও ভর প্রভাবিত হয় না, অর্থাৎ তাপমাত্রা চাপ পরিবর্তনের সাথে সাথে মোলারিটি পরিবর্তন হলেও মোলালিটির মান পরিবর্তন হয় না। এই জন্য মোলারিটি তাপমাত্রার উপর নির্ভর করে, কিন্তু মোলালিটি নির্ভর করে না। এই জন্য মোলালিটি বেশি উপযোগী। এখন আসো মোলালিটি, এটা শেষ আমাদের। এখন আসো মোলারিটি এবং মোলালিটির মধ্যে সম্পর্ক স্থাপন। এটা কিন্তু তোমাদের বইয়ে হয়তো নাই, কিন্তু আমাদের কিছু ক্রিটিক্যাল প্রশ্ন বা তোমাদের পরবর্তীতে যখন অ্যাডমিশন টেস্টে গিয়ে হঠাৎ করে আটকায় যাও তখন খুব খারাপ লাগে যে স্যার অল্পের জন্য একটা অঙ্ক পারছি না। তাহলে এটার একটু সম্পর্কটা আমরা পড়ার চেষ্টা করি। তাহলে একটু লক্ষ্য করো, একটা দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে, ধরো ঘনমাত্রা দেওয়া আছে S মোলার। মোলার মানে কি? S মোল পার লিটার। তাহলে মোল পার লিটার, 1 লিটারে S মোল পদার্থ আছে, এটা দেওয়া আছে। তাহলে আমরা মোলালিটির সংজ্ঞাটা দেখে আমরা কি জানি, লেখো মোলালিটি ইকুয়াল টু, গুরুত্ব দিবা, অবশ্যই গুরুত্ব দিবা। মোলালিটি ইকুয়াল টু কত? নিচে হবে দ্রাবকের ভর, নিচে হবে কি দ্রাবকের ভর প্রতি 1000 গ্রামের মধ্যে যত মূল থাকে দ্রাবকের ভর, আর ডিভাইডেড বাই নিচে উপরে হবে দ্রবের মোল সংখ্যা। তাহলে একটু লক্ষ্য করো তো এখানে কত মূল পদার্থ আছে? এখানে পদার্থ আছে S মোল পার লিটার, মানে 1 লিটারের মধ্যে আছে কত? S মোল, এরকম। তাহলে এখানে মোল যদি বলতে বলি তাহলে মোল কি হবে? মোল দ্রবের মোল তো এখানে যত আছে এখানে অতই, তাহলে S ডিভাইডেড বাই দ্রাবকের ভর বের করব। তাহলে ভর বের করার সূত্র কি? এখানে কিন্তু আয়তন দেওয়া, এখানে S মোলার মানে 1 লিটার, এখানে আয়তন V এর মান দেওয়া আছে 1000 মিলিলিটার বা 1 লিটার। হ্যাঁ,
এখানে দেওয়া আছে 1000 মিলিলিটার বা 1 লিটার। আমরা বের করব কি দ্রবণের ভর। তাহলে আমরা জানি যে র ইকুয়াল টু এম বাই বি, একক আয়তনের ভরকেই ঘনত্ব বলে। তাহলে এখানে এম ইকুয়াল টু কত হবে র ভি, অর্থাৎ কি এখানে যদি আমরা বের করি দ্রাবকের আয়তন ভর বের করতে চাই তা র ভি। এখানে কি দ্রাবকের ভর বের করলাম না, এটা দ্রবণের ভর বের করলাম। এখানে কিন্তু টোটাল দ্রবণের ভর বের করে ফেলছি। এখানে আয়তন তো টোটাল দ্রবণটা টোটালটার, তাহলে দ্রাবকটা বের করলে দ্রবের ভরটা বাদ দিতে হবে। তাহলে দ্রবের ভরটা কিভাবে বের করব, দ্রবের মূল সংখ্যা ইনটু এই দ্রবের যে পদার্থটা ব্যবহার করব সেই পদার্থের মূলার ভর। কারণ কি আমরা জানি যে সি ইকুয়াল টু কি এন বাই ভি, অর্থাৎ এন ইকুয়াল টু কত সিবি। যদি এটাকে আমরা সি না ধরে এস ধরি তাহলে এখানে আবার এরকম করে আমরা দ্রবের ভর বের করবো। এন ইকুয়াল টু কি ডব্লিউ বাই এম, তার মানে ডব্লিউ বাই এন, ডব্লিউ ইকুয়াল টু কত হবে এন ইন্টু কত এম, অর্থাৎ কি মূল সংখ্যাকে আণবিক ভর দ্বারা গুণ করলে এটার ভর বের হবে। আমরা তো ভর বের করছি। তাহলে এটাই হচ্ছে আমাদের কি মোলারিটির সাথে মোলালিটির সম্পর্ক। তবে যদি আয়তনটা মিলিলিটার এককে থাকে তাহলে লিটারে নিতে হবে। তার মানে 1000 দিয়ে ভাগ করতে হবে। তারা কোনো কিছু দিয়ে 1000 দিয়ে ভাগ করলে এই সমস্তটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, উপরে গুণ হয়ে যাবে। তাহলে 1000 র বি ইকুয়াল টু এস ইন্টু এম। এটাই হচ্ছে মোলারিটি এবং মোলালিটির সম্পর্ক। মোলারিটিটা হচ্ছে এটা মোলালিটি, আর মোলারিটি হচ্ছে এস, এস এর সাথে সম্পর্ক। আমরা অঙ্ক করব এগুলা সম্পর্কে বিস্তারিত জানবো। একটু ক্রিটিক্যাল লাগতে পারে, কিন্তু কেন আমি শুধু থিওরিটিক্যাল পড়াইতেছি, ম্যাথগুলা ডিটেলস যখন পড়াবো এগুলা আবার পড়ানো হবে, তাহলে তোমরা কনফিউশন হওয়ার দরকার নাই। এখন আসো আমরা এই সম্পর্কিত কয়েকটা অঙ্ক একটু দেখি। তো যদি এর মধ্যে এই মুহূর্তে থেকেও শুরু করো, কেউ যদি মনে করো যে ইতিপূর্বে যা পড়াইছেন স্যারের তা একটু পেস লাগছে, আমি এই মাত্র শুরু করতে চাই, হ্যাঁ শুরু করতে পারো। এই মুহূর্তে থেকেও যদি শুরু করো তাও আমরা অনেক কিছু ভালোভাবে আয়ত্ত করতে পারবো। আচ্ছা, এখন আমরা একটু আগে বলছিলাম যে ঘনমাত্রা দেওয়া থাকলে, পরিমাণ দেওয়া থাকলে ঘনমাত্রা কিভাবে নির্ণয় করব। যেমন এখানে একটা পদার্থ নিছিলাম, ধরো এখানে পদার্থটার এইখানে নিলাম দ্রবণ নিলাম 400 মিলিলিটার, 400 মিলিলিটার পানি নিলাম। 400 মিলিলিটার পানিতে এখানে আছে 30 গ্রাম সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট কত গ্রাম আছে? 30 গ্রাম। প্রশ্ন হচ্ছে এর ঘনমাত্রা কত? তোমরা কিন্তু একটু আগেই এই অঙ্কটা করছো বা এই প্যাটার্নের অঙ্ক করছো। একটু লাস্ট লাইন দেখা যায় না। হ্যাঁ স্যার আমি লাস্ট লাইন আবার একটু আমি শেয়ার করে দেবো, না সমস্যা নাই, তোমরা এটা একটু অঙ্কটা করো। তাহলে এখানে কিভাবে করব, 30 গ্রাম সোডিয়াম কার্বনেট নিছি। এখানে তাপমাত্রার মান দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে। তো এখানে 30 ডিগ্রি তাপমাত্রা, 30 ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকলো সাপোজ। তাহলে এখানে ঘনমাত্রা বের করব কিভাবে? আমরা জানি সি ইকুয়াল টু, কেউ এস দিয়ে প্রকাশ করলে কিন্তু ভুল হবে না, হবে সি ইকুয়াল টু সূত্রটা হচ্ছে ডব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ভি। তাহলে এখানে ডব্লিউর মানটা কত, এখানে পদার্থ কত গ্রাম দেওয়া আছে? 30 গ্রাম। তাহলে 30 গ্রাম ইন্টু কত, 30 গ্রাম ইন্টু 1000 ডিভাইডেড বাই, গ্রামটা দিলাম না একবারে দিই, এখানে এম ভি, এম এর মান কত? মূলার ভর। তাহলে সোডিয়াম কার্বনেটের মূলার ভর কত? 106 ইন্টু ভি, আয়তন কত লিটার পানিতে দেওয়া হয়েছে? মিলিলিটারই আছে, তার মানে মিলিলিটার। তাহলে এখানে উত্তর যা হবে এত কি হবে? মোল পার লিটার, মানে মোল পার লিটারকেই মূলার দ্বারা প্রকাশ করা হয়, এম ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই উত্তরটা কত সেটা লেখো। তো সাথে সাথে আরেকটা তোমাদের কাজ একটু লক্ষ্য করো, এখানে ডেসিমুলার দ্রবণ আছে। ডেসিমুলার আমরা একটু আগে পড়ছি, ডেসিমুলার মানে হচ্ছে দশমাংশ, 1/10। তাহলে ডেসিমুলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ, এখানে পরিমাণ আছে 300 মিলিলিটার দ্রবণ। এখন প্রশ্ন হলো কি পরিমাণ সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে, কি পরিমাণ H2SO4 দ্রবীভূত আছে। একটু তাড়াতাড়ি তোমরা এটা সলভ করো। হ্যাঁ তোমরা, তোমাদের কাজ এটা, তোমরা সলভ করে এটা আমাকে আনসার জানাও প্লিজ, একটু তাড়াতাড়ি জানাও, আমরা পরবর্তী প্যাটার্নে যাব। এটা আর এটা একই জিনিস, আমি যেটা সলভ করে দিলাম এটার সাথে এটার কোনো পার্থক্য নাই।
তাহলে একটু এটা দ্রুত তোমরা জানাও, এটাকে আমরা দ্রুত জানাইতে পারি যে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা ডেসিমোলার আছে, তাহলে এটা কত হবে? আমরা একটু পর না হয় এটা আলোচনা করতেছি, আমরা ভিন্ন প্যাটার্নের একটা অঙ্কতে যাব, অথবা এটা অন্য একটা অঙ্ক আমরা করব। এখন একটু লক্ষ্য করো, আমরা দেখি তোমরা উত্তর জানাচ্ছ কিনা। একটু লক্ষ্য করো, তোমাদের উত্তরগুলো দেখতে একটু অসুবিধা হয় আমাদের। আচ্ছা আসো আরেকটা প্রশ্ন আমরা আলোচনা করতে থাকি। এখানে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ নিলাম, 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ নেওয়া আছে, তাহলে এখানে 10% বলতে কি বোঝায়? তাহলে এরকম পার্সেন্টেজ দিয়েও তোমার ঘনমাত্রা চাইতে পারে, তাহলে এই 10% দ্রবণ দিয়ে কি বুঝাইতেছে? আসলে 100 ml আয়তনের মধ্যে 10 গ্রাম পদার্থ আছে, এখানে W/V দেওয়া থাকতে পারে, 10% W/V এরকম। দ্রবণের ঘনমাত্রা কত? তাহলে ঘনমাত্রা কত? আগেরটার উত্তর একটু আমরা করে নেই। আগেরটা আমরা জানি C = W × 1000/mb, তাহলে এখানে W এর মান বের করতে বলছে, তাহলে W = হবে CMV/1000। তাহলে এখানে কত আছে? C এর মান কত? C এর মান হচ্ছে ঘনমাত্রা ডেসিমোলার, তাহলে 0.1 × m এর মান সালফিউরিক অ্যাসিড 98, তারপরে V এর মান 300 ml / 1000, তাহলে ক্যালকুলেশন করলে যা আসবে এত গ্রাম পদার্থ লাগে। তাহলে এটা কত লাগে একটু বের করে নাও তোমরা। আর এখানে পার্সেন্টেজ দেওয়া থাকলে কিভাবে অঙ্ক করব সেটা আমরা এখন দেখব। তো আগেরটা মিলাই নাও দেখি তোমরা, আগেরটা মিলাইতে পারো কিনা সেটা নাও, মিলাই নাও। আমি পরে তোমাদের এই উত্তরগুলা দেখে নিব। তাহলে এখন পার্সেন্টেজ থাকলে কিভাবে অঙ্কটা করব? পার্সেন্টেজ থাকলে এখানে 10% দ্রবণের ক্ষেত্রে, দ্রবণের জন্য এখানে V এর মান কত হবে? 100 ml ধরে নিলাম, আর W এর মানটা কত ধরে নিব? 10 গ্রাম যেটা থাকবে এটা। তারপরে এখানে আর কি আছে? M এর মান ক্যাপিটাল মানে ওটার মোলার বর সোডিয়াম হচ্ছে 23 × 16 × 1, তাহলে কত? 40 গ্রাম। তাহলে এখন ঘনমাত্রা কত সেটা বের করতে পারবা কিনা? অবশ্যই বের করতে পারবা, এটা একদম ইজি। তাহলে এইখানে আমরা এটার আজকে কিন্তু খুব বেশি ডিটেলস আমরা পড়তে পারতেছি না, আগামী দিন হয়তো আগামী ক্লাসটা আমাদের আরো বেশি গুরুত্বপূর্ণ হবে, আজকেরটার তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তাহলে এখানে C × W/1000/mb, তাহলে এখান থেকেই কিন্তু আমরা পার্সেন্টেজ দেওয়া থাকলে একটা ঘনমাত্রা বের করতে পারি। তোমরা শর্টকাটে একটা নিয়ম আছে, ধরো ওইখানে যত ঘনমাত্রা হলো উত্তরটা জানাও একটু, আর আমরা যদি এরকম পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে আরো সহজভাবে করতে পারি। যত পার্সেন্ট থাকবো তার পিছনে একটা শূন্য বসায় তার আণবিক ভর দিয়ে ভাগ করলেই হয়ে যেতেছে, অর্থাৎ তাহলে 2.5 মোলার, এখানে 2.5 মোল পার লিটার বা মোলার। তাহলে এটাই কিন্তু ঘনমাত্রা, দেখো মিলছে কিনা। তাহলে আমরা কিভাবে করলাম? শর্টকাটে, নৈবিত্তিকের জন্য শর্টকাটে করতে পারি, যত পার্সেন্ট থাকবো তার শেষে একটা শূন্য বসায় তার মোলার ভর দিয়ে ভাগ করে ফেলবো, তাহলেই আমরা এটা বের করতে পারবো। গত বছরেও বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখা গেল এগুলো আসে, এত ডিটেলস আমরা পড়তে হয় না, এমনিতে আমরা শর্টকাট কিছু নিয়ম আছে, এগুলো নৈবিত্তিক পড়ানোর সময় হয়তো তোমাদেরকে আমরা দেখাতে পারবো। এখন ব্যাপারটা হলো কি, আমরা আর লম্বা করতে চাইতেছি না আজকে, যেহেতু ওই ক্রিটিক্যাল অঙ্কগুলো করতে চাইতেছি না বা করতে পারবো না, তাহলে ওই বিষয়গুলো সম্পর্কে আর আমরা ডিটেলস আলোচনা করব না। তো আজকে আমরা শুধু কি কি পড়লাম আবার একটু বলি। মোলারিটির মধ্যে কোনটি বেশি উপযোগী এবং কেন, ঘনমাত্রা কি, প্রমাণ দ্রবণ কি, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি, আর গুটি একেবারেই খুব সিম্পল অঙ্ক দু একটা দেখলাম, একাধিক পদার্থ মিশ্রিত করলে কি হয়, PPM কি হয়, PPB কি হয়, তারপরে ওই মোলার নরমালিটি সম্পর্কে ধারণা, এই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে হয়তো নিব। তো তোমরা এই কোভিড-19 এই পরিস্থিতিতে যতটা সম্ভব একটু পড়াশোনাটাকে চালায়া যাও, পড়াশোনাটার সাথে থাকো, আর আমরা এই বিষয়গুলো সম্পর্কে একটু ডিটেলস পড়াশোনা করার চেষ্টা করো বই থেকে। আর এই যে বিষয়গুলো পড়ালাম, এই বিষয়গুলো কিন্তু রসায়নের মৌলিক ব্যাপার, ল্যাবে গিয়ে যদি তুমি এগুলো না বুঝো তাহলে তোমাদের অনেক কিছুতেই আটকায় যাবে। তাহলে মোলালিটি, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এই বিষয়গুলো সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে রাখবা। আশা থাকবে যে তোমরা এই ধারণাগুলো নিয়ে রাখবা। আমরা পরবর্তীতে কি করব,
এই অঙ্ক মানে ঘনমাত্রা বিষয়ক যত ধরনের অঙ্ক আছে এগুলা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকের মতো তোমাদের মধ্যে থেকে আর কথা বলতে চাইতেছি না, যেহেতু আমরা এই হয়তো আর 5-10 মিনিট কথা বলতে পারতাম, কিন্তু 5-10 মিনিটে আমার ওই টোটাল অ্যামাউন্টটা শেষ হবে না, পড়াটা শেষ হবে না। এই জন্য আমি আর ওইটা নতুন বিষয়টা শুরু করতে চাই না, নতুন বিষয়টা আগামী দিনেই শুরু করব। তো ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। ধন্যবাদ সবাইকে।